আয়রা এগুলো ভাবতে ভাবতে নিজের চোখ মুছে তারপর হোটেলের বাইরে গিয়ে দেখলো অনেকেই দাঁড়িয়ে গল্প করছে। একটু পর একজন প্রফেসর সবাইকে একসাথে জড়ো করে বললেন, আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় ঘুরতে যাওয়া হবে না। কাল সকাল থেকে ঘোরাঘুরি স্টার্ট। আর প্রত্যেক 10 জন নিয়ে একটা গ্রুপ হবে। কে কোন গ্রুপে থাকবে এটা আগে থেকেই নির্ধারণ করা যাবে না। এটা চিরকুটের মাধ্যমে নির্ধারণ হবে। প্রথমে যে 10টি চিরকুট উঠবে সে 10 জন এক গ্রুপ। এভাবে গ্রুপ তৈরি হবে। সবাইকে এই গ্রুপের সাথে থাকতে হবে এবং সন্ধ্যার আগে হোটেলে ফিরতে হবে। সো আমরা আগেই চিরকুট বানিয়ে রেখেছি। এখন গ্রুপ করার পালা। ওই শয়তানটা যেন এক গ্রুপে না পড়ে। শাকচুন্নিটা যেন এক গ্রুপেই পড়ে। মেয়ে মনে মনে বলছে নীরবা আর ও যেন এক গ্রুপে পড়ে। নীরবা একই দোয়া করছে। রিয়া আর নিলয় এরকম কোনো দোয়াই করছে না। ওরা যে গ্রুপেই পড়ুক ওরা খুশি। তো নিয়ম অনুযায়ী চিরকুট তোলা হলো। আর কাকতালীয় ভাবে আয়রা, সায়ান্ত আর সাজিদ এক গ্রুপে পড়ল। মিমা আর রিয়া একসাথে, এদিকে নিলয় আর নীরব একসাথে পড়ল। নীরবের এখন প্রচুর কষ্ট হচ্ছে। ইস, কেন যে মিমার ও একসাথে পড়লো না। সায়ান্ত আর আয়রা একসাথে পড়ায় সায়ান্ত শয়তানি হাসি দিচ্ছে। এ হাসির অর্থ হচ্ছে তোমাকে জ্বালিয়ে একেবারে কয়লা করে ফেলবো। আর আয়রাও বাঁকা হাসি দিয়ে বোঝালো, আমিও কম চাই না। তারপর সন্ধ্যার সময় স্যার ম্যাম মিলে অনেক মজা করলো সবাই। রাতের খাবার খেতে সবাই বসলো একসাথে। আয়রা আর সায়ান্ত মুখোমুখি বসেছে। হুট করে নির্জনকে ওর পাশে বসতে দেখে আয়রা অবাক হয়ে গেল। আয়রা নির্জনকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলল, আপনি এইখানে কেন বসেছেন? জানাতে পারবে একটু পর? একটু পর স্যাররাও আসলেন। একজন স্যার নির্জনকে দেখিয়ে উনি আমাদের গেস্ট, আমাদের ভাইস প্রিন্সিপালের ভাই। আশা করি আপনারা ওনাকে সম্মান দিবেন। সো সবাই খাওয়া শুরু করেন। স্যারের কথা শুনে আয়রার হুঁশ উড়ে গেল। গলা দিয়ে ভাত নামছে না। কিভাবে এই 3 দিন সে নির্জনকে সহ্য করবে? আয়রা কোনো মতে একটু খেয়ে উঠে পড়ল। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও দুজন ঠিকই লক্ষ্য করেছে। আয়রা ঘরে এসে ফোনটা নিয়ে ছাদে চলে গেল। তারপর মাকে ফোন দিল। হ্যালো আম্মু, কি করো? এই তো মা, বসে আছি। তুই? এই তো খাওয়া দাওয়া করে এসেছি। তোর কি মন খারাপ? না মা। মা রে, আমি তোর মা। আমি বুঝি কখন আমার আয়রার মন খারাপ হয়। কি হয়েছে বলতো? আচ্ছা মা, প্রতারককে কি কখনো দ্বিতীয়বার বিশ্বাস করা যায়? শোন, একটা কাগজ যখন পানিতে পড়ে গিয়ে ভিজে যায়, সেটা শুকানোর পর কিন্তু আগের মতো থাকে না, কুঁচকে যায়। তেমনই একবার কেউ প্রতারণা করলে তাকে যদি বিশ্বাস করিস, তবুও তোর বিশ্বাসটা আগের মতো হবে না। কোথাও না কোথাও খামতি থাকবেই। কে জানে তোর বিশ্বাসটা দ্বিতীয়বারের মতো আবার ভেঙে দিল। তুমি ঠিক বলেছো মা। আই লাভ ইউ। তোমার সাথে কথা বলে সব কষ্ট দূর হয়ে যায় মা। পাগলি একটা। এখন যা, রেস্ট নে, আমি ফোন রাখছি। আয়রা ফোনটা রেখে দিল। এখন হালকা লাগছে অনেক। আসলে যার মা নেই, বিশাল অন্তরিক্ষের নিচে সে ভীষণ একা। সেই দিক থেকে আয়রা লাকি। তবে বাবাকে সে আজও মিস করে। হঠাৎ কারো ডাকে আয়রা পিছন ফিরে দেখলো নির্জন দাঁড়িয়ে আছে। আয়রা চলে যেতে চাইলে নির্জন ওর পথ আটকে ফেলে, তারপর বলে, আরে প্লিজ কথাটা শুনে যাও। ঠিক আছে, বলুন কি বলবেন, তবে কখনোই আমার জীবনে ফিরে আসার চেষ্টা করবেন না। আরে আমি আমার মায়ের জন্য বিয়েটা করেছি। সে কোনোভাবেই তোমাকে মেনে নিতে চায়নি। তার মধ্যে তোমার বাবা নেই, তাই সে তোমার বিয়েটা আমার সাথে দিতে চায়নি। বিশ্বাস করো আয়রা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মায়ের জেদের কাছে হেরে হিয়াকে বিয়ে করেছি আমি। তাহলে আবার আমাকে কেন খুঁজছেন? তোমাকে আবার ফিরিয়ে নিতে এসেছি। আমি হিয়াকে ডিভোর্স দিয়ে দিব। আমাকে ক্ষমা করো আয়রা। না, আপনি হিয়াকে ডিভোর্স দিয়েন না। তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন আপনি। আমি মেয়ে হয়ে আরেক মেয়ের সংসারে আগুন দিতে পারবো না। এমন করলে হয়তো আল্লাহ আমায় ক্ষমা করবেন না। কখনো সুখীও হব না আমি। আর ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। ভালোবাসা অমর। দয়া করে আর আমার সামনে আসবেন না আপনি। কিন্তু আয়রা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হিয়াও তো আপনাকে ছাড়া থাকতে পারবে না। সে আপনার বউ আর আমি আপনার প্রাক্তন। আপনার উপর তার অধিকারটাই বেশি, তাই তার কাছে যাওয়াই আপনার জন্য শ্রেয়। আচ্ছা, হিয়া ভাবি কোথায়? আয়রা প্লিজ বোঝার চেষ্টা করো। আমার আর কিছুই বোঝার নেই। নির্জন কিছু বলবার আগেই ওর ফোনে কল এলো। ও রিসিভ করে নিচে চলে গেল। আয়রা সেখানেই দাঁড়িয়ে একমনে আকাশ দেখতে লাগলো। হঠাৎ কারোর আওয়াজে ধ্যান ভাঙলো আয়রার। পাশে তাকিয়ে দেখে সায়ন্ত দাঁড়িয়ে আছে। সায়ন্ত বলল,
তোমার নাম আয়রা না হয়ে বয়রা হওয়ার দরকার ছিল। এতক্ষণ ধরে ডাকছি, কোনো হুশ। কি? তাহলে আপনার নাম সায়ান্ত না হয়ে বায়ান্ত হওয়ার দরকার ছিল। থাক, তবুও বয়রা নামের চেয়ে ভালো আছে। আচ্ছা মিস বয়রা, তোমার কি মন খারাপ? খবরদার বয়রা বলবেন না। 100 বার বলবো, কি করবা? আপনার মুখ সেলাই করুন। পারলে দিও। আয়রা রেগে সেখানে থেকে চলে যেতে নিলেই সায়ন্ত পিছন থেকে বলে উঠল। আরে ওই বয়রা, শোনো তো। আয়রা দাঁড়ালো না, চলে গেল। এদিকে শান্ত হাসতে হাসতে শেষ। সকাল 8টা, সবাই নাস্তা করে গ্রুপের সাথে বেরিয়ে পড়ল। শান্ত একটু পর পর আয়রার চুলে টান দিচ্ছে। আয়রা পেছনে তাকালে এমন ভাব ধরছে যেন সে কিছুই জানে না। আয়রার প্রচুর রাগ হচ্ছে। সে কৌশলে শান্তর পিছনে গিয়ে ওর পিঠে ধুম করে একটা কিল বসিয়ে কিছু জানে না ভাব করে হাঁটতে শুরু করলো। শান্ত এবার অন্য বুদ্ধি ভাবছে কিভাবে আয়রাকে জ্বালানো যায়। এদিকে নীরব কৌশলে ওদের মিমদের গ্রুপে ঢুকে গেল, আর মিমদের গ্রুপ থেকে একজনকে ওদের গ্রুপে দিয়ে দিল। মিম হাঁটতে হাঁটতে ওর পাশে নীরবকে খেয়াল করে চমকে উঠে বলল, আরে নীরব ভাইয়া, আপনি এখানে? আপনি তো এই গ্রুপে না? তোমাদের গ্রুপের একজনকে ওই গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আর আমি এই গ্রুপে চলে আসছি। ও আচ্ছা, আপনার পাহাড় ভালো লাগে নাকি সাগর ভালো লাগে? দুটোই, তবে সাগরের পাড়ে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। হুম, এটা ঠিক বলেছেন, আমারও সাগরই ভালো লাগে। বাহ। আচ্ছা ভাইয়া, আপনারা ফ্রেন্ডরা কি একসাথে ট্যুরে যান না? যাই তো। আর কাইন্ডলি আমাকে ভাইয়া বলল না। মিমের পেট ফেটে হাসি আসছে, তবুও নিজেকে সংযত রেখে বলল, তাহলে কি বলবো, আপনি তো আমার বড়। তবুও ভাইয়া না। আচ্ছা, তাহলে আঙ্কেল অথবা মামা চলবে? কোন দিক থেকে আমাকে আঙ্কেল বা মামা লাগে? আপনি তো বললেন ভাইয়া বলতে না, এই জন্য এগুলো বললাম। আচ্ছা, তাহলে আপনিই বলে দিন কি বলবো। নাম। ও মা, এটা হয় না। আপনি আমার থেকে কত বড়, আমি কিভাবে আপনাকে নাম ধরে রাখবো? মাত্র 3 বছরের বড়, এমন ভাব করছো মনে হয় 300 বছরের বুড়ো। তাও বড় তো, আর নাম ধরে তো মানুষ বফ অথবা হাবিকে ডাকে। দুটো হতেই রাজি আছি। এটা বলেই সামনে এগিয়ে গেল। আর মিম অবাক হয়ে মনে মনে বলল, ইনডিরেক্টলি প্রপোজ করলো, সে নামাল, আমিও কম না। এই বলে নিজেও হাঁটা শুরু করলো। রিয়া তার গ্রুপের সাথে হাঁটছে। পিছন থেকে নিলয় ওকে ডাক দিতে ও পিছন ঘুরে দেখল নিলয় দৌড়ে এদিকেই আসছে। নিলয় আসতেই রিয়া জিজ্ঞেস করলো, এ কি, আপনি গ্রুপ ছেড়ে চলে এলেন? আমি আসিনি, আসলে সবুজ ওর গার্লফ্রেন্ডের গ্রুপে থাকতে চায়, তাই আমাকে এই গ্রুপে পাঠিয়ে নিজে ওই গ্রুপে চলে গেছে। ও আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আমার প্রেম প্রীতি প্রতি ইন্টারেস্ট নেই। তাহলে এবার ইন্টারেস্ট আসবে। ও, তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন? যদি ওই পর্যন্ত কাউকে ভালো না বাসতে পারি তাহলে অ্যারেঞ্জ ম্যারেজই করব। তোমার বয়ফ্রেন্ড নেই? আমার তো বাবা মা নেই। বাবা মা ছাড়া মেয়েকে কে ভালোবাসবে? যাদের বাবা মা আছে তাদেরই মানুষ ভালোবাসে। বাবা মা ছাড়া এতিমকে কে ভালোবাসবে? রিয়ার কথা শুনে নিলয়ের বুকটা ছ্যাদ করে উঠল। সে জিজ্ঞাসু কণ্ঠে বলল, তোমার কি ভাই বোন নেই? আছে একটা ভাই, তবে তার সাথে মাঝে মধ্যে দেখা হয়। মাস শেষে খরচ দিয়ে তার দায়িত্ব পালন করে। এসব বাদ দেন, চলেন হাঁটি। নিলয় রিয়াকে খুশি করার জন্য আর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঝুঁকে এক খাবলা বালু নিয়ে ওর গালে লাগিয়ে দৌড় দিল। রিয়াও পিছন পিছন দৌড়াতে দৌড়াতে। দাঁড়ান, আজকে আপনাকে বালু দিয়ে গোসল করাবো। ধরতে পারলে তো কিছু করবে। হঠাৎ রিয়া আহ করে উঠল। নিলয় দৌড় থামিয়ে ওর কাছে দেখতে গেলেই রিয়া ওর পিছন থেকে এক খাবলা বালু বের করে ওর দুই গালে লেপটে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। নিলয় রিয়ার এই হাসি দেখে দুনিয়াদারি ভুলে গেল, এক নজরে তাকিয়েই রইল। হঠাৎ রিয়া বলল, চলুন, উঠুন, ওরা অনেক দূরে চলে গেছে, ওদের ধরতে হবে। রিয়ার কথায় নিলয়ের হুঁশ আসলো। তারপর দুজনই গ্রুপ ধরার জন্য দৌড়াতে লাগলো। নীরব আর মিম হাঁটছে। দুজনের কারোর মুখেই কথা নেই, দুজনই মিটিমিটি করে হাসছে। হঠাৎ নীরব বলল, মিম, চলো একটু সমুদ্রের পানিতে পা ডুবিয়ে আসি। আচ্ছা, সাজিদ ভাইয়া আমার চুপচাপ কেন? আসলে ও ছেঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে, তাই এমন। ও আচ্ছা,
ধরুন আপনাকে কেউ ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে ফেললো, তাহলে আপনি কি করবেন? প্রশ্নই আসে না ছ্যাঁকা দেওয়ার। আর দিলেও যে ছ্যাঁকা দিবে আমি তাকে ছাড়বো না। সে ছ্যাঁকা দিয়ে পার পাবে না, আর আমি ছাড়া অন্য কাউকে বিয়েও করতে পারবে না। যদি বিয়ে করতে নেয় তাহলে বিয়েও ভেঙে দিব। যদিও আপনাকে বিয়ে না করে? না করলে নাই, আমাকে বিয়ে না করলে সেও বিয়ে করতে পারবে না, আর আমিও বিয়ে করব না। বাহ, আইডিয়াটা জোস। মিম সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। তোমার কানে এটা পারফেক্ট হবে। তারপর দুজনই ওইদিকে যেতে লাগলো। যেতে যেতে মিম বলল, কিভাবে বুঝলেন? এমনিতেই, বিশ্বাস না হলে তুমি পরে দেখতে পারো। এটা বলে দুজনেই দুজনের দিকে চেয়ে হেসে দিল। সব গ্রুপ একসাথে চলছে। এখন সবাই মিলে হাঁটছে পৃথিবীর দীর্ঘতম 120 কিলোমিটারের সমুদ্র সৈকতে। শুনছে বঙ্গোপসাগরের উত্তাল ফেনিল ঢেউ। সারি সারি পাথুরে পাহাড় যেন এক বিস্ময় ধরিয়ে দিচ্ছে। সাথে ঝাউবনের সৌন্দর্যে সবাই বিমোহিত হচ্ছে বারবার। সৈকতে অনেকক্ষণ হাঁটার পর সবাই ডুলা হাসরা সাফারি পার্কে গেল। কক্সবাজার থেকে 35 কিলোমিটার উত্তরে এর অবস্থান। এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক। ছায়া ঘেরা পথ, সবুজ বনানী, জানা অজানা গাছের সারি, পাখি আর বানরের কিচিরমিচির, সবকিছু মিলিয়ে যেন এক অসাধারণ অনুভূতি। অস্বচ্ছ জলের জল ও হাতির মুখ উঁচিয়ে থাকা বা বেষ্টনীর ভেতর বাঘের হালুম, হাজার পাখির কিচিরমিচির মুগ্ধ করবে যে কাউকে। কিছুদিন আগে চোখ হওয়া জ্যাব, বুনো হাতের বিচরণ ও বানরের দুষ্টুমি প্রাকৃতিক পরিবেশ পাবেন। পার্কে স্বাদু পানির কুমির যেমন আছে, তেমনি এখানে বন্য প্রাণীর মধ্যে রয়েছে জেব্রা, বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, জলহস্তি, মায়া হরিণ, সাম্বা হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ সহ পাখপাখালির সমাহার। আয়রা অবাক নয়নে দেখছে পার্কের সৌন্দর্য। হঠাৎ সায়ান্ত পাশে এসে কুমির দেখবা? কোথায়? ওদিকে চলো। দুজনেই জলাশয়ের ধারে গেল। সায়ান্ত খপ করে আয়রার হাত ধরে বলল, আব তুমি কौन বাঁচায়েগা? শোনো, যদি আমার সাথে আর বেয়াদবি করো তাহলে সোজা এখানে ফেলে দেবো। তারপর কুমিরা মিলে তোমাকে দিয়ে পার্টি দিবে। ঠিক আছে, আর বেয়াদবি করবো না, ছেড়ে দিন আমায়। সায়ান্ত একটা শয়তানি হাসি দিয়ে ছেড়ে দিতেই আয়রা ওর হাতে একটা চিমটি দিয়ে দৌড় দিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর লাঞ্চের সময় হয়ে যাওয়ায় সবাই হোটেলে ফিরে এসে লাঞ্চ করতে বসলো। লাঞ্চ করতে বসতে আয়রা খেয়াল করলো ওর এক পাশে বসেছে সায়ান্ত, আরেক পাশে নির্জন। আয়রা কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ পা দিয়ে ওর পায়ে খোঁচা মারছে। আয়রা দিল কষে এক লাথি, কিন্তু লাথি খেয়েও শিক্ষা হয়নি। পাটা আবার ওকে খোঁচাচ্ছে। আয়রা আবার দিল লাথি, কিন্তু এবার আবারও পাটা এলো। আয়রা টেবিলের নিচে চোখ দিতেই দেখলো নির্জন এমন করছে। আয়রা না পেরে খাওয়া ছেড়ে উঠে গেল। সায়ান্ত আর নির্জন দুজনেই ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু কেউ কিছু বলল না। আয়রা রুমে এসে ভাবতে লাগলো কি করা যায়, কারণ আয়রা বুঝে গেছে নির্জন এত সহজে ওর পিছু ছাড়বে না। কিন্তু কিছুই মাথায় এলো না আয়রার। এমনিতে সন্ধ্যার পর সবারই হোটেলে ফিরতে হবে, কিন্তু আজ সবাই মিলে স্যার ম্যামকে রাজি করিয়েছে বার্মিস মার্কেটে যাওয়ার জন্য। তাই ওরা সবাই এখন বার্মিস মার্কেটে যাবে। সন্ধ্যার পরই নাকি বার্মিস মার্কেট অনেক জমজমাট হয়। ওরা ওইখানে পৌঁছাতেই দেখলো অনেক মানুষ বিভিন্ন জিনিসপত্র কিনছে, অনেক ঘুরে ঘুরে দেখছে। 1962 সালে এক রাখাইন উদ্যোগী মহিলা নারী টেকপাড়াস্থ বার্মিস প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুবই ছোট পরিসরে স্থানীয়ভাবে উৎপাদিত রাখাইন হস্তশিল্পের কিছু মালামাল, চাদর, কাঁধে ঝোলানো ব্যাগ, চুরুট, পুরুষদের লুঙ্গি আর টুকিটাকি জিনিসপত্রের পসরা সাজিয়েছিলেন। কক্সবাজার বেড়াতে আসা দেশি বিদেশি পর্যটকরা রাখাইন নারীর পসরায় কি আছে তা নেড়েচেড়ে দেখত। সেখান থেকে আজকের এই সর্বজন স্বীকৃত বার্মিস স্টোরের সূচনা হয়। মিম একটা দোকানে দাঁড়িয়ে শামুকের কানের দুল দেখছে। হঠাৎ নীরব এসে একজোড়া কানের দুল দেখিয়ে বলল, তোমার কানে এটা পারফেক্ট হবে। কিভাবে বুঝলেন? এমনিতেই, বিশ্বাস না হলে তুমি পরে দেখতে পারো। মিম নিজের কানের দুলগুলো খুলে ওই কানের দুলগুলো পরে নিল। তারপর আয়নায় দেখলো, আসলেই সুন্দর লাগছে। হঠাৎ দোকানি বলল, আপনার বউয়ের কানে দুলগুলো ভালো মানিয়েছে। দোকানের কথায় মিম আর নীরব দুজনেই শকড। মিম ওইখানে আর না দাঁড়িয়েই দৌড় দিল। মিমের কাণ্ড দেখে নীরব হেসে দিল। আয়রা নিজের মায়ের জন্য একটা শাল কিনল। হঠাৎ পাশ ফিরতেই দেখলো নির্জন ওকে একটা মালা দিয়ে বলল,
এটা তোমাকে মানাবে। আমার চেয়ে বেশি হিয়াকে মানাবে। আপনি বরং তার জন্য নিয়ে যান। সব কথাই তুমি হিয়া হিয়া করো কেন? কারণ হিয়া আপনার বউ, আর নিজের বউকে রেখে অন্য মেয়েকে গিফট করা থার্ড ক্লাস ক্যারেক্টারলেসদের কাজ। এটা বলেই আয়রা সেখান থেকে চলে গেল। আর নির্জন দাঁত কটমট করতে লাগলো। আয়রার আগে মানে কত স্যাসরা হতে পারে মানুষ, নির্জনকে না দেখলে বোঝা যাবে না। এতবার না করার পরও পিছু ছাড়ছে না। আর কত বড় ক্যারেক্টারলেস বউ থাকতে প্রাক্তনের পিছনে ঘোরে। আয়রা এগুলো ভাবতে ভাবতে রাগে ফোঁস করে হাঁটছিল। ওর খেয়ালই ছিল না সামনে সায়ান্ত আসছে। আবার এদিকে সায়ান্ত ফোন টিপতে টিপতে আসছিল। তারপর যা হওয়ার তাই হলো। আয়রা আর সায়ান্ত দুজনেই পড়ে গেল। এমনিতেই আয়রার মাথা গরম হয়ে আছে, তার উপর এখন সায়ান্তর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আয়রার সমস্যা কি আপনার? বারবার আমার সাথে কেন ধাক্কা খান আপনি? আজব, আমি কই ধাক্কা খেলাম? আর বারবার তুমি আমার সামনে পড়ো কেন? আয়রার রাগে মাথা ফেটে যাচ্ছে, তাই কিছু না বলে উঠে হনহন করে চলে গেল। আর সায়ন্ত উঠে হাঁটতে হাঁটতে ভাবলো, কি হলো মেয়েটার, এমন রেগে আগুন হয়ে আছে কেন? কি জানি, বোধহয় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। এগুলো ভাবতে ভাবতে সায়ন্ত চলে গেল। বার্মিস মার্কেটে রাত 9টা পর্যন্ত ছিল সবাই। তারপর স্যারদের প্যারায় আবার হোটেলে চলে আসতে হলো। হোটেলে এসে আয়রা, মিম আর রিয়া এসে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। খাওয়ার টেবিলে এসে আয়রা মিম আর রিয়াকে বলল, দোস্ত শোন, তোরা আমার দুই পাশে বস প্লিজ। আয়রার কথা শুনে দুজনেই ওর দুই পাশে বসলো। মিমের পাশে বসলো নীরব আর রিয়ার পাশে বসলো নিলয়। আর আয়রার বিপরীতে বসলো সায়ান্ত। এই টেবিলে জায়গা না থাকায় নির্জনকে অন্য টেবিলে বসতে হলো। নির্জন এই টেবিলে বসতে পারেনি বলে আয়রা হাফ ছেড়ে বাঁচল। অন্তত এখন একটু শান্তিমতো খাওয়া যাবে। খাওয়া শেষ করে আয়রা রুমে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলো নির্জনও পিছন পিছন আসছে। আয়রা এটা দেখে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর কে যেন দরজায় নক করলো। আয়রা প্রচুর ভয় পাচ্ছে, খুলবে নাকি খুলবে না এমন দ্বিধায় পড়ে গেছে। তারপর বুদ্ধি করে রিয়াকে ফোন দিল। রিয়া ফোন রিসিভ করে বলল, কি রে, দরজা খোল। ও তুই? দাঁড়া, খুলছি। আয়রা দরজা খুলতেই মিম আর রিয়া ভেতরে ঢুকে গেল। তারপর মিম বসতে বসতে বলল, দরজা বন্ধ করেছিলি কেন? ও চল ঘুমিয়ে পড়ি, কাল ভোরে উঠে সূর্যোদয় দেখব। রিয়া শুতে শুতে বলল। আয়রা আর মিমও সম্মতি জানিয়ে শুয়ে পড়ল। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল রিয়ার। তারপর দুই বান্ধবীকে টেনে তুলল সূর্যোদয় দেখার জন্য। তিনজনই ফ্রেশ হয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। এখনো ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। তিনজনই সাগর পাড়ে গিয়ে দেখল 3টা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে বোঝা যাচ্ছে ওরা সায়ান্ত, নীরব আর নিলয়। মিমরাও ওদের সাথে এসে দাঁড়ালো। তারপর 6জন মিলে মনোরম সূর্যোদয় দেখল। সূর্যোদয় দেখা শেষ হলে 6জনই আবার ফিরে এলো হোটেলে। এরপর নাস্তা করে বের হলো হিমছড়ি যাওয়ার জন্য। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময়ই ঝর্ণায় পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। পাম গাছ এবং বাঁশঝাড়ে ঘেরা একটি অপূর্ব পিকনিক স্পট হলো হিমছড়ি। শীতকালে যখন সূর্য পাহাড়ের উপর উদিত হয় এবং নীল সমুদ্রে অস্ত যায়, তখন হিমছড়ি ভিন্ন এক রূপ ধারণ করে। হিমছড়ি পৌঁছে যে যার মতো উপভোগ করছে জায়গাটার মনোরম দৃশ্য। এদিকে সায়ন্ত আর নীরব মিলে নিলয়কে পানিতে ডুবাচ্ছে। তারপর নিলয়কে ছেড়ে দিয়ে সাজিদকে ডুবানো শুরু। এভাবেই সবাইকে পানিতে চুবানোর পর এখন সবাই এসেছে সায়ন্তকে চুবাতে। সায়ন্ত ওদের আসতে দেখেই দৌড়, ওরাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। এক পর্যায়ে 3জন মিলে ধরে ফেললো। তারপর চ্যাং দোলা করে পানিতে এনে ফেললো। তারপর ইচ্ছা মতো ডুবাচ্ছে। এদিকে মিম, আয়রা আর রিয়া মিলে পাথরের উপর বসে পা পানিতে রেখে আড্ডা দিচ্ছে। হঠাৎ 3জনের মুখে পানির ঝটকা পড়তেই দেখলো সামনে সায়ন্ত, নিলয় আর নীরব মিলে দাঁত কেলাচ্ছে। সায়ন্ত হাসতে হাসতে বলল, হিমছড়ি এসেছে, আর পানিতে ভিজবে না তা তো হবে না। এই বলেই সায়ন্ত, নিলয় আর নীরবকে চোখ মারার সাথে সাথেই 3জনে মিলে ওদের পানি ছোড়া শুরু করলো। মেয়েরাও কম না, ওরা ওদের পিছনে ছুটছে পানি মারার জন্য। এভাবেই সবাই মিলে মজা করলো। তারপর দুপুরের দিকে ওইখানের হোটেল থেকে খেয়ে নিল। এরপর সবাই মিলে ইনানি বিচ চলে গেল।
ইনানি বিচ হিমছড়ি থেকে আরও ৫ কিলোমিটার গেলেই ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত। ইনানি বিচে প্রবাল পাথরের ছড়াছড়ি, অনেকটা সেন্ট মার্টিনের মতোই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আছড়ে পড়ে না সৈকতের বেলাভূমিতে। অনেকটাই শান্ত প্রকৃতির সৈকতেই ইনানি। জোয়ারের সময় এলে প্রবাল পাথরের দেখা পাওয়া যাবে না। ভাটার সময়ে কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠেই পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক, ঝিনুক, তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক। ইনানি সৈকতের প্রধান আকর্ষণ প্রবাল আর পাথর। প্রায় প্রতিটা পাথরই নানা আকার আর ধরনের। কত বছরের পুরনো সে পাথর, আর তাতে মিশে আছে কত স্মৃতি। সবাই ধারায় ধারায় হাঁটছে আর পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করছে। আয়রা হাঁটা থামিয়ে বসে পড়ল, তারপর সাগরের বালুর উপর শামুক দিয়ে লিখল, আই লাভ ইউ মা। আয়রা বুঝতেও পারল না পিছনে সায়ন্ত দাঁড়িয়ে আয়রার কাণ্ড দেখছে। আয়রা এটা লিখে একটা মুচকে হাসি দিয়ে আবার চলতে লাগলো। পাশে সায়ন্তও হাঁটছে। কিছুটা দূরে মিম আর নীরব হাঁটছে। আরও দূরে রিয়া আর নিলয়। সাজিদ আরও দূরে একা একা হাঁটছে। মোট কথা কেউই গ্রুপে নেই, যে যার মতো মুহূর্তটা উপভোগ করছে। তারপর সন্ধ্যা হতেই সবাই হোটেলে ফিরল। সবাই মিলে নাস্তা খেয়ে স্যার ম্যামকে রাজি করালো বারবিকিউ পার্টি করার জন্য। তো স্যার ম্যাম রাজি হলো। তারপর সবাই মিলে সাগর পাড়ে চলে গেল। ওইখানে আগুন জেলে গোল হয়ে বসে পড়ল। অনেকে আবার রাতে সাগর দেখতে লাগলো। সবাই মিলে আড্ডা দিচ্ছিল, হঠাৎ বোটানি ডিপার্টমেন্টের আশরাফ স্যার বলল, পিকনিক করতে এসে চুপচাপ কেন? সবাই গান ধরো। স্যারের কথায় সবাই চিল্লিয়ে স্যারকে সমর্থন করলো। আরে টিকাতলির মোড়ে একটা সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ও ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। তারপর সবাই মিলে গান ধরলো। অনেক মজা করে স্যাররা সহ সবাই গান শেষ করলো। তারপর খাওয়া দাওয়া করে আরো অনেকক্ষণ আড্ডা চললো। রাত 10টার দিকে সবাই হোটেলে ফিরল। আয়রা রুমে ঢুকতে নিলেই কে যেন ওর চুল ধরে টান দিল। আয়রা পিছনে ঘুরতেই দেখলো শান্ত হাসতে হাসতে দৌড়াচ্ছে। আয়রা রুমে ঢুকে মনে মনে বলল, কাল সকালে এর বদলা নেব। সকালে সবাই নাস্তা শেষ করে বেরিয়ে পড়লো ঘুরতে। আজ শেষ দিন। আজ বিকেলে সবাই আবার রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। তাই স্যার ম্যামরা সবাইকে বারণ করলো দূরে কোথাও যেতে। স্যারদের কথা মতোই সবাই বিচের আশেপাশেই হাঁটছে। আয়রা একা একা হাঁটছিল। হঠাৎ কারো ডাকে পাশ ফিরতেই দেখলো সায়ন্ত দাঁত কেলিয়ে বলছে, হাই মিস বয়রা, কেমন আছো? আয়রা কিছুই বলল না, শুধু আস্তে করে সায়ন্তর পায়ের ভিতর পা ঢুকিয়ে ল্যাং মারল। সায়ন্ত কম না, যেই দেখলো ও পড়ে যাচ্ছে সাথে সাথে আয়রাকেও ফেলে দিল। আয়রা দুম করে সায়ন্তর উপর পড়ে গেল। আয়রার ঠোঁট সায়ন্তর গালে লাগলো। কি থেকে কি হলো আয়রা এখনো বুঝতে পারছে না।